হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়াসিন একাডেমি। গ্রামার প্র্যাকটিস সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা শুরু করছি রাইট ফর্ম অফ ভার্ব এই গ্রামার আইটেমটি। তো তোমরা জানো যে এটি খুবই ইম্পর্টেন্ট একটি গ্রামার আইটেম, যেটি তোমাদেরকে ক্লাস 6 থেকে শুরু করে কলেজ লাইফ পর্যন্ত প্রতি বছরই ফেস করতে হবে। সো তোমরা যদি এই আইটেমটি এখন ভালো করে শেখো তাহলে কিন্তু প্রতি বছর তোমাদেরকে সাফার করতে হবে না। সো এই গ্রামার আইটেমটিতে তোমরা জানো যে বইয়ে অনেকগুলো রুলস দেওয়া থাকে, তোমরা সেই রুলসগুলো ফলো করো, কিন্তু এরপরেও কেন জানো তোমরা এটিতে ভয় পাও এবং তোমরা এটিতে ভালো মার্কস পেতে পারো না। তো এর পিছনে মূলত যে কারণগুলো দায়ী সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং কি কি টেকনিক ফলো করলে তোমরা এই ভুলগুলো আর করবে না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো শিক্ষার্থীরা, প্রথমেই তোমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে রাইট ফর্ম অফ ভার্ব এই যে নামটি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে। তো এখানে এই ভার্ভ কথাটি তোমরা তো সবাই জানো, যে কোনো সেন্টেন্সে ভার্ভ থাকে। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে মেইনলি, এই ভার্বের রাইট ফর্ম অর্থাৎ সঠিক যে রূপ, সেই সঠিক রূপটি আমাদেরকে বসাতে হবে। এটি হচ্ছে আমাদের এই গ্রামার আইটেমটির কাজ। এখন তাহলে প্রশ্ন আসে যে আমরা সঠিক রূপ বা রাইট ফর্ম এটি বলতে আমরা কি বুঝি। তো শিক্ষার্থীরা দেখো, এই ভার্বের রাইট ফর্ম বলতে আমরা আসলে কি বুঝাই বা কি বোঝানো হয়। প্রথমত হচ্ছে, তোমরা জানো যে আমরা কনজুগেশন অফ ভার্ব যে একটা আইটেম আছে, তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো। অর্থাৎ ভার্বের তিনটা ফর্ম হয়, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা রুট ওয়ার্ড, আমরা অনেক কিছুই বলি। এরপর আরেকটা আছে পাস্ট ফর্ম এবং আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এগুলোকে আমি সংক্ষেপে V1, V2, V3 এভাবে লিখেছি। তো এরকম কিন্তু ভার্বের কয়েকটা ফর্ম হয়। তো এখন তুমি যদি সেটা মুখস্থ জেনে থাকো তাহলে তুমি কিন্তু সেটা বসাতে পারবে। এরপর আমরা আর কি চেঞ্জ করতে পারি, আমরা ভার্বের সাথে এস বা ইএস এটা কিন্তু আমরা যোগ করে একটা চেঞ্জ করে থাকি। তোমরা জানো যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস বসাতে হয়। তো সেটা তোমরা করতে পারো। আর একটা জিনিস করতে পারো যে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে তোমরা আইএনজি বসাতে পারো, এটাও কিন্তু একটা রাইট ফর্ম। এবং সবশেষে আমরা ভার্বের আগে কোনো একটা অক্সিলারি অথবা মডাল অক্সিলারি এটা কিন্তু আমরা বসিয়ে এরপরে ভার্বের একটা সঠিক ফর্ম সেটাও কিন্তু আমরা বসাতে পারি। আর সবশেষে তোমরা আরেকটা যে চেঞ্জ করতে পারো সেটা হচ্ছে ভার্বের একটা নেগেটিভ ফর্ম তোমাদেরকে বসানো লাগতে পারে সেন্টেন্সের মিনিং বোঝানোর জন্য। যেমন সেটা আমরা করতে পারি ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট, অথবা অন্য কোনো অক্সিলারি যেমন ক্যান নট, কুড নট, এরকম মডেল অক্সিলারি, অথবা ইজ নট, আর নট, এরকম দিয়ে এরপর আমরা ভার্বের সঠিক ফর্মটা বসাতে পারি। তো এখানে তোমরা যে 1, 2, 3, 4, 5 এই যে 5 ধরনের তোমরা ভার্বের চেঞ্জটা দেখতে পাচ্ছ, এই চেঞ্জগুলো করে তোমরা তোমাদের ভার্বের যে রাইট ফর্ম বা সঠিক ফর্ম সেটি কিন্তু প্যাসেজের অর্থ অনুসারে সঠিক ফর্মটা বসাতে পারো। তো এই রূপান্তরগুলোই তোমাদেরকে মেনলি প্যাসেজগুলোতে করতে হয়, যেগুলো তোমরা বিভিন্ন সেন্টেন্সে বিভিন্নভাবে ফেস করো। এখন এই সবগুলো ধরনের চেঞ্জ ভার্বের ক্ষেত্রে আমরা যদি করতে চাই তাহলে আমাদেরকে যে আসল একটা ব্যাপার তোমাদেরকে শিখে রাখতে হবে, সেটা কি বলতো, সেটা হচ্ছে টেন্স। টেন্স ছাড়া কিন্তু আমরা ভার্বের সঠিক ফর্মটা বসাতে গেলে কখনোই পারবো না। কারণ তোমরা জানো যে আমাদের যে 12 রকমের টেন্স আছে সেখানে প্রত্যেকটা টেন্সের সঙ্গে কিন্তু স্পেসিফিক অক্সিলারি ভার্ব থাকে এবং ভার্বের একটা স্পেসিফিক ফর্ম থাকে, অর্থাৎ রাইট ফর্ম থাকে। যেমন তোমরা যদি ইনডিফিনিট চিন্তা করো, ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেক্ষেত্রে আমরা দেখবো হয়তো ভার্বের সাথে এস বা ইএস বসানো লাগতে পারে। এরপরে কন্টিনিউয়াস টেন্স হলে তোমরা দেখবে যে ভার্বের সাথে আমাদের আইএনজি বসানো লাগতে পারে। এছাড়া আমরা যখন পারফেক্টে যাব তখন আমাদের ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্মটা লাগবে। এছাড়া আবার আমরা যখন ফিউচারে যাব তখন কিন্তু আমাদেরকে বিভিন্ন মডেল অক্সিলারি অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি মডেল অক্সিলারি ইউজ করে এরপরে ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে। তো এই সবগুলো চেঞ্জের মূলে কিন্তু রয়েছে টেন্স। তার মানে তোমাদের অবশ্যই টেন্সটা ভালো করে পারতে হবে এই সঠিক ফর্মগুলো বা রাইট ফর্মগুলো কি হবে সেটা বোঝার জন্য। তো আশা করি তোমরা রাইট ফর্ম বলতে আমরা কি বোঝাচ্ছি এবং তোমাদেরকে কি করতে হবে সেটা তোমরা বুঝে গেছো। তো এখন আমরা দেখি যে দেখো তোমাদের কোশ্চেনটা কিন্তু এই ধরনের আসবে, অর্থাৎ উপরে আমাদের 5টা ভার্ব দেওয়া থাকবে এবং নিচে তোমাদেরকে একটি প্যাসেজ দেওয়া হবে। তো এই প্যাসেজের যে ব্ল্যাঙ্কসগুলো আছে এই ব্ল্যাঙ্কসগুলোতে তোমরা এখান থেকে ভার্বগুলো নিয়ে এরপরে সেটি বসাবে। তো প্রথমে এখানে তোমাদেরকে মেনলি মনে রাখতে হবে দুটো কাজ করতে হবে। নাম্বার 1 যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক ভার্বটি খোঁজা।
অর্থাৎ এখান থেকে সঠিক ভার্বটি কোথায় কোনটা বসবে সেটা তোমরা প্রথমে করবে। এবং নাম্বার 2 যে কাজটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে সেই ভার্বের আবার রাইট ফর্ম বসানো। এজন্য আমি বলি যে এখানে কিন্তু মেইনলি তোমাদের দুটো কাজ আছে, একটা হচ্ছে সঠিক ভার্ব খোঁজা এবং দ্বিতীয়তে তোমরা করবে হচ্ছে রাইট ফর্ম বসানো। তো প্রথমে তোমরা যদি এই 1 নম্বর কাজটিতে ভুল করো তাহলে কিন্তু 2 নম্বর কাজের কোনো মূল্যই থাকবে না। কেন? কারণ তুমি যদি এখানে সঠিক ভার্বটাই বসাতে না পারো তাহলে তো রাইট ফর্মটা দিয়ে কী করবে? এজন্য তোমাদেরকে এই 1 নম্বর কাজটি ভালো করে এরপরে তোমরা রাইট ফর্মে মনোযোগ দিবে। তো এই জন্য বলছি যে তোমরা যদি এই 1 নম্বর এবং 2 নম্বর যে কাজটি তোমাদেরকে করতে হবে, এই দুটো কাজ সঠিকভাবে যদি করতে চাও তাহলে তোমরা যে বইয়ের রুলসগুলো পড়ে থাকো, যেমন তোমরা বিভিন্ন বইয়ে দেখবে যে 30 থেকে 40টার মতো রুলস দেওয়া আছে, সেই রুলসগুলো তো অবশ্যই তোমরা পড়বে। তো পড়ার পরে তোমাদেরকে আরও কিছু টেকনিক বা স্ট্র্যাটেজি তোমাদেরকে জানতে হবে, কারণ তোমরা যখন বাস্তবে এগুলো প্র্যাকটিস করতে যাবে তখন কিন্তু তোমাদেরকে ওই বইয়ের রুলসগুলো সবসময় হেল্প করবে না, মাঝে মাঝে তোমার এক্সট্রা কিছু জিনিস তোমার দরকার হবে। তো সেই জিনিসগুলো কি, চলো আমরা সেগুলো এখন জেনে নিই। এবার চলো তাহলে আমরা দেখে নিই সেই স্পেশাল টেকনিকগুলো কি কি। তো প্রথমে নাম্বার 1-এ তোমরা যেটা ফলো করবে সেটা হচ্ছে ক্লু হিসেবে দেয়া যে ভার্বগুলো সেগুলোকে ভালো করে দেখে নেবে, বুঝে নেবে অর্থ কি। এরপরে সম্পূর্ণ প্যাসেজটি তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং এই কাজটি বেশিরভাগ স্টুডেন্টরা করে না। তারা শুরু থেকেই তারা রাইট ফ্রম ভার্ব প্র্যাকটিস অর্থাৎ আনসারটা ফিল আপ করা শুরু করে দেয় এবং যার পরে দেখা যায় যে তারা ভুল করে, শুধু সময় নষ্ট করে। এবার চলো তাহলে আমরা দেখে নিই সেই স্পেশাল টেকনিকগুলো কি কি। প্রথমেই ক্লু হিসেবে যে ভার্বগুলো দেয়া থাকবে সেগুলোকে ভালো করে দেখে নেবে এবং সেগুলোর অর্থ কী সেটা বোঝার চেষ্টা করবে। এরপরে সম্পূর্ণ প্যাসেজটি বুঝে বুঝে একবার পড়বে, অর্থাৎ প্রথমেই সলভ করা শুরু করবে না, যেটা বেশিরভাগ স্টুডেন্ট করে এবং পরে কিন্তু তারা বুঝতে পারে না আসলে তারা কীভাবে সঠিকভাবে করবে। তো এজন্য সম্পূর্ণ প্যাসেজটি পড়ার কোনো বিকল্প নেই। তুমি যদি সম্পূর্ণ প্যাসেজটি পড়ে নাও তাহলে হয়তো প্রথম 2-3 মিনিট তোমার প্যাসেজ পড়তে চলে যাবে, কিন্তু এরপরে তোমার মাথায় অটোমেটিক্যালি ক্লুগুলো কোথায় কি বসতে পারে সেটার একটা আইডিয়া চলে আসবে। আচ্ছা, এরপরে যেটা করবে সেটা হচ্ছে প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো করে সঠিক ভার্বগুলো সিলেক্ট করবে, অর্থাৎ যেটা আমি আগেই বলেছি তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতন করে কোন ভার্বটা কোন ব্ল্যাঙ্কসে বসলে সঠিক ভাবে অর্থটা মিলবে সেটা তোমাদেরকে আগে বুঝতে হবে এবং এরপরে গিয়ে তোমরা প্যাসেজের সেন্টেন্সগুলোর যে টেন্স আছে, এরপরে স্ট্রাকচার আছে, এরপরে মিনিং আছে, সেগুলো অনুসারে তোমরা সঠিক ফর্মটা বসাবে। কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি ভুল করো তাহলে তোমার এই রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ সঠিক ফর্ম বসানোর কোনো মূল্যই থাকবে না এবং তুমি কোনো মার্কসও পাবে না। আর সবশেষে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এটা একটা টেকনিক যেটা অনেকেই ফলো করে, যে আগে যেগুলো পারবে সেগুলো আগে বসিয়ে নাও, এরপরে তোমার বাদবাকি যে কয়েকটা থাকবে সেগুলো নিয়ে চিন্তা করো। অর্থাৎ দেখা যাবে হয়তো তুমি ওপরের যে ক্লুগুলো দেওয়া আছে ভার্বের সেগুলোর 2-1টার অর্থ পারছো না, অথবা তোমাদের যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজের কয়েকটা লাইনের অর্থ তুমি বুঝতে পারতেছো না। তো সেক্ষেত্রে তোমার জন্য ভালো হবে যেই 2-3টা তুমি আগে পারবা সেগুলো আগে ফিল আপ করো এবং এরপরে বাকি 2-3টা নিয়ে তুমি চিন্তা করো যে কোনটা কোথায় হবে, তাহলে তোমার জন্য কিন্তু প্রেশারটা কমে যাবে। তো এই 5টা টেকনিক তোমরা যদি মাথায় রেখে এরপরে তোমরা সলভ করতে বসো, প্লাস তোমাদের যে গ্রামার বইয়ের রুলসগুলো আছে সেগুলো তো আছেই, তার পাশাপাশি এই টেকনিকগুলো মাথায় রাখবে সলভ করার সময়, তাহলে দেখবে অনেকটাই তোমরা সহজে এবং সঠিকভাবে সলভ করতে পারবে। যার একটা ডেমো হিসেবে আমি আজকে তোমাদেরকে একটু প্র্যাকটিস করে দেখাবো এখনই। সো এবারে চলো আমরা তাহলে দুটো এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দুটো প্যাসেজ আমি এখন সলভ করে দেখাবো যে কীভাবে অ্যাকচুয়ালি তোমরা সলভ করবে। সো চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা এই প্যাসেজটি সলভ করব। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপরে আমাদের ক্লু হিসেবে কোন ভার্বগুলো দেওয়া আছে সেগুলোকে একবার পড়ে দেখতে হবে। এখানে যেমন দেওয়া আছে দেখতে পাচ্ছ বিল্ড অর্থ তৈরি করা, তারপরে প্রসপার হচ্ছে উন্নতি করা, তারপর ডিপেন্ড অর্থ নির্ভর করা, রিমেম্বার অর্থ মনে করা বা স্মরণ করা, আর বি হচ্ছে কি, বিটা একটু বলে দিই তোমাদেরকে, বি হচ্ছে বি ভার্ব, অর্থাৎ বি ভার্ব হিসেবে সেগুলো এখানে সবগুলোই আছে। তো যখন তোমাদের এখানে বি দেয়া থাকবে তখন তোমরা ভাববে এখানে যে জিনিসগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো প্রেজেন্ট টেন্সের যদি আমাদের প্যাসেজ হয় তখন আমরা এম, ইজ, আর এগুলোর যে কোনো একটা বসাবো, আর যখন হচ্ছে আমাদের ওয়াজ অথবা ওয়ার, যখন আমাদের প্যাসেজটা পাস্ট টেন্সে থাকবে তখন আমরা ওয়াজ অথবা ওয়ার নেব। অর্থাৎ এই সবগুলো ক্লু কিন্তু একবারে
বি হিসেবে দেয়া থাকে। আর খুব রেয়ারলি মাঝে মাঝে আমাদের বিটাকেই হয়তো বসানো লাগতে পারে, কিন্তু সেটা খুবই কম সময়। তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। এরপরে এখন আমরা প্যাসেজটাকে একবার পড়ে দেখব যে আমাদের প্যাসেজটা কী সম্পর্কে বলা হয়েছে এবং প্যাসেজটা কি প্রেজেন্ট টেন্সে নাকি পাস্ট টেন্সে নাকি ফিউচার টেন্সে, এই দুইটা ব্যাপার আমরা খেয়াল করব। তো বাংলাদেশ ড্যাশ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। তো এখানে আমাদেরকে কোনো কিছু বসানো ছাড়াই আমরা মোটামুটি আইডিয়া করার চেষ্টা করবো যে কী বলা হয়েছে। তার মানে বাংলাদেশ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক যে সম্পদ সেগুলোতে ফুল অর্থাৎ পরিপূর্ণ। এরপরে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। তাহলে দ্য প্রসপারিটি মানে উন্নতি, অর্থাৎ আমাদের এই দেশের উন্নতি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন, মানে এখানে কিছু একটা বসবে, তো সেই অনুসারে হবে যে প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, অর্থাৎ সম্পদের যে সঠিক ব্যবহার, সেই সঠিক ব্যবহারের উপরে কিছু একটা, তো সেটা আমরা আইডিয়া করে নেব। উই শুড নট লিড আ লেজি লাইফ, আমাদের উচিত না অলস জীবনযাপন করা। উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, আমাদের সবারই উচিত আমাদের দেশের জন্য কিছু একটা করা, এখানে আমাদের সি নম্বরে কিছু একটা বসবে। ফর দিস রিজন উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তো এই জন্য আমাদেরকে অবশ্যই কঠিন পরিশ্রম করতে হবে। নো নেশন, কোনো জাতি ড্যাশ উইদাউট ইন্ডাস্ট্রি, কোনো জাতিই পারে না উইদাউট ইন্ডাস্ট্রি, অর্থাৎ পরিশ্রম ছাড়া এখানে কিছু একটা হবে। ইট শুড বি ড্যাশ দ্যাট প্রসপারিটি ডাজন্ট কাম টু আ নেশন অটোমেটিক্যালি। ইট শুড বি ড্যাশ, এখানে কিছু একটা বসানোর পর অর্থটা মিলবে যে এখানে কিছু একটা করতে হবে, যা প্রসপারিটি ডাজন্ট কাম টু আ নেশন অটোমেটিক্যালি, অর্থাৎ উন্নতি কখনো আসে না কোনো জাতির কাছে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক্যালি বা আপনা আপনি। তো এখন আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এই প্যাসেজটা হচ্ছে একটা নর্মাল একটা প্যাসেজ, যেটা প্রেজেন্ট টেন্সের মধ্যেই দেওয়া আছে, এখানে খুব বেশি ফিউচার টেন্সের কোনো কারণ নেই। কেন? তোমরা যখন দেখবে যে কোনো একটা টপিক নিয়ে একটা প্যাসেজ আছে অথবা কোনো একটা নর্মাল বিষয় নিয়ে কথা বলা হয়েছে, তখন তোমরা ধরে নেবে যে এটা অবশ্যই কী টেন্সে আছে, এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে, যখন আমাদের কোনো একটা টপিক সম্পর্কে বলা হয়। আর যখন তোমরা দেখবে যে কোনো একটা অতীতের কোনো গল্প স্টোরি টাইপের কিছু দেওয়া আছে, তখন তোমরা অটোমেটিক্যালি বুঝে নেবে যে আমাদের বেশিরভাগ ফর্ম ভার্বের হবে পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স। সো এই জিনিসগুলো আমরা আইডিয়া করতে পারবো। আর এখন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতন করে এখানে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলোকে বসানোর চেষ্টা করব। তো দেখো, বাংলাদেশ ড্যাশ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, অর্থাৎ এখানে কিন্তু সেন্টেন্সটা অলরেডি প্রায় মিনিংটা ধরাই যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে জিনিসটার অভাব আছে সেটা হচ্ছে একটা ভার্বের, এই সেন্টেন্সে কিন্তু কোনো ভার্ব নাই। তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে সহজ যে অপশনটা সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো সেগুলো কোথায় আছে সেটা হচ্ছে এই যে এখানে বি দেওয়া আছে, এই বি এর মধ্যেই কিন্তু এগুলো লুকানো আছে। তো এই জন্য তোমরা এখানে এইগুলোর মধ্যে যেটা খাটে সেটা বসাবে। তো যেহেতু এই প্যাসেজটা বেশিরভাগই হচ্ছে প্রেজেন্ট টেন্স অনুসারে হবে, সো সেক্ষেত্রে আমরা এম, ইজ অথবা আর এখান থেকে যে কোনো একটা বাছাই করব। তাহলে বাংলাদেশের সাথে ইজ বসে, যেহেতু বাংলাদেশ সিঙ্গুলার, তো সেহেতু আমরা এখানে ইজটাকে প্রিফার করব। সো বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এবার দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দ্বিতীয় সেন্টেন্সে বলা হয়েছে যে এই দেশের যে উন্নতি প্রসপারিটি, সেটা ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। তো এখানে তুমি যদি নির্ভর করা অর্থে কিছু একটা নিয়ে আসো, যেটা আমাদের এখানে দেয়া আছে যে ডিপেন্ড, ডিপেন্ড মানে তোমরা জানো নির্ভর করা, এবং ডিপেন্ডের পরে কিন্তু সবসময় অন বসে, এই প্রিপোজিশনটা বসে, অর্থাৎ কোনো কিছুর উপরে নির্ভর করা বোঝায়। তো সেক্ষেত্রে তোমরা এখানে যদি ডিপেন্ড দাও, নির্ভর করা, তাহলে অর্থটা দাঁড়ায় কীরকম, এই দেশের উন্নতি ডিপেন্ড করে অর্থাৎ নির্ভর করে কিসের উপরে, অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, সম্পদের সঠিক ব্যবহারের উপরে। তাহলে মিলে গেল। আচ্ছা, তো এরপরে আমরা দেখব যে থার্ড সেন্টেন্সে বলা হয়েছে উই শুড নট লিড আ লেজি লাইফ, আমাদেরকে লেজি লাইফ লিড করা উচিত না। উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, তা আমাদের সবার দেশের জন্য কি করা উচিত। এখানে আমাদের অলরেডি এই অপশনটা শেষ, এটাও আমাদের করা হয়ে গেছে। এরপরে বাকি তিনটা থেকে তোমরা একবার দেখো যে কোনটার সাথে আমাদের এখানে মিলে যায়। আমরা এখানে যদি রিমেম্বার দিই সেটাও মিলছে না, প্রসপার দিলে সেটাও মিলছে না, কিন্তু বিল্ড দিলে কিন্তু হয়, কারণ আমরা দেশকে গঠনের কাজ করতে পারি। তো এই জন্য এখানে আমরা বসাবো হচ্ছে বিল্ড।
বিল্ড। এবং বিল্ডের পরে সাধারণত এরকম বিল্ড আপ এভাবে কিন্তু প্রিপোজিশনটা বসে। বিল্ড আপ অর্থ হচ্ছে কি কোনো কিছু নির্মাণ করা বা তৈরি করা। তো উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের সবার উচিত কি দেশকে নির্মাণ করা বা দেশের গঠনে কাজ করা। তো ফর দিস রিজন উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এবং এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। নো নেশন, তাহলে দেখো আমাদের কিন্তু এই অপশনটাও শেষ হয়ে গেল। তো আমি কিন্তু তোমাদেরকে বলেছি এভাবে করে তোমরা অপশনগুলোকে কাটবে, যে অপশনগুলো অলরেডি তোমার দেওয়া হয়ে যাবে এরপরে বাকিগুলো নিয়ে শুধু চিন্তা করবে। যেমন এখন আমাদের শুধুমাত্র এই দুটো বাকি আছে, তাহলে আমাদের এখন চিন্তা করতে ইজি হবে যে নো নেশন ড্যাশ উইদাউট ইন্ডাস্ট্রি। এখন তুমি দেখো কোনটা মিলবে, প্রসপার মিলবে নাকি রিমেম্বার মিলবে। এখানে কিন্তু আমাদের রিমেম্বারের কিন্তু কোনো মানে অর্থটা কখনোই মেলার কথা না, কারণ এখানে মনে করার কোনো কিছু নাই। তো নো নেশন যদি আমি দিই প্রসপার, এখানে আমি যদি প্রসপারটা দিই তাহলে দেখো কি হচ্ছে, নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, কোনো জাতি উন্নতি করতে পারে না পরিশ্রম ছাড়া, উইদাউট ইন্ডাস্ট্রি। তাহলে কিন্তু অর্থটা মিলে গেল। আর শেষেরটা কি হবে সেটা কিন্তু আমাদের আর চিন্তা করার দরকার নেই। আমাদের যেহেতু এটা হয়ে গেল, তাহলে আমাদের লাস্টে যেটা বাকি থাকবে সেটা আমরা এখানে বসিয়ে দেব, রিমেম্বার। ঠিক আছে, তো এভাবে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কাজটা শেষ করে ফেললাম। এবারে আমাদের দ্বিতীয় যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে যে এগুলোর সঠিক ফর্ম কি হবে সেটা করতে পারলে আমাদের কাজ শেষ। তো এবারে তাহলে আমরা জাস্ট সঠিক ফর্মগুলো চলো বসাই। প্রথমে দেখো বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, এটা কিন্তু ঠিকই আছে, এটার কোনো চেঞ্জ করার দরকার নেই। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ড অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। ওকে, সো এখানে তাহলে আমাদেরকে দেখতে হবে, প্রথম কথা হচ্ছে আমরা এইটা একটা নর্মাল একটা প্যাসেজ, একটা নর্মাল একটা ব্যাপার নিয়ে বলা হয়েছে বাংলাদেশ সম্পর্কে। সো এক্ষেত্রে আমাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে যে বেশিরভাগই আমরা আশা করছি যে প্রেজেন্টই হওয়ার কথা, এটা আমাদের জেনারেল আইডিয়া। তো সেই অনুসারে তোমরা বলো যে সাবজেক্ট, এখানে সাবজেক্টটা কি, দ্য দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। দ্য প্রসপারিটি এই কথাটা কিন্তু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের এখানে সাবজেক্ট, তাহলে অবশ্যই ভার্বের সাথে কি হবে, এস বা ইএস হবে। তাহলে এখানে ডিপেন্ডের সাথে আমরা একটা এস লাগিয়ে দেবো, তাহলে হবে ডিপেন্ডস। তাহলে এখান থেকে আমরা যে রুলসটা শিখতে পারলাম সেটা হচ্ছে কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসাতে হয়। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা তোমরা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে বুঝে যাবে। এখানে দেখতে পাচ্ছ দ্য প্রসপারিটি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, সো এরপরে আমরা দেখি 3 নাম্বার সেন্টেন্সটা, যে উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি। এখানে কি কোনো চেঞ্জ করতে হবে কি না, এখানে দেখতে পাচ্ছ কি আছে, উই শুড আছে। তো আমরা জানি যে শুড হচ্ছে একটা মডাল অক্সিলারি। তো তাহলে এখানে আমাদেরকে যে রুলসটা কাজে লাগবে সেটা হচ্ছে, যদি আমাদের মডাল অক্সিলারি এরপরে ভার্ব থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হয়, এটা তোমরা মুখস্থ করে রাখো। মডাল অক্সিলারির পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটার অবশ্যই বেস ফর্ম বা V1 বা প্রেজেন্ট ফর্ম তোমরা যেই নামই রাখো সেটা হবে। এখন মডাল অক্সিলারির কোনগুলো, মডাল অক্সিলারি অনেকগুলো আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এরকম অনেকগুলোই কিন্তু আমাদের মডাল অক্সিলারি হিসেবে আছে। তো এইগুলোর যে কোনো একটা যদি থাকে এরপরে তোমার ভার্বটা থাকে, তাহলে জাস্ট ভার্বের যে বেস ফর্ম আছে সেটাই রাখবে, কোনো রকমের চেঞ্জ করতে হবে না। সো এটাই হচ্ছে আমাদের রুলস। ঠিক আছে, এরপরে দেখো তো এরপরে আমরা দেখি ডি নাম্বারে কী হবে, নো নেশন প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, কোনো জাতি উন্নতি করতে পারে না পরিশ্রম ছাড়া। সো তাহলে ডি নাম্বারটা কী হবে দেখো, নো নেশন প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, কোনো জাতি
উন্নতি করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি, অর্থাৎ পরিশ্রম ছাড়া। তার মানে এখানে কিন্তু পারা মানে এরকম একটা অর্থে আসছে যে আমরা উন্নতি করতে পারবো না বা কোনো জাতি পারে না, এরকম একটা অর্থ। তোমরা জানো যে আমাদের একটা মডেল অক্সিলারি আছে ক্যান। এই ক্যান মডেল অক্সিলারির অর্থ কিন্তু পারা। তাহলে এখানে আমরা যদি ক্যান প্রসপার লিখি তাহলে কিন্তু অর্থটা ভালোভাবে মিলছে, আদারওয়াইজ কিন্তু মিলছে না। সো এই জন্য আমরা এই ভার্বের আগে একটা ক্যান লাগিয়ে দিচ্ছি। এবং তোমরা জানো যে মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে ক্যান প্রসপার, এটার কোনো চেঞ্জ হবে না। এখন তাহলে অর্থটা পরিপূর্ণ হলো। তার মানে তোমরা জানতে পারলা যে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে মাঝে মাঝে মেইন ভার্বটার আগে কোনো একটা অক্সিলারি, সেটা নর্মাল অক্সিলারি হোক অথবা মডেল অক্সিলারি হোক, সেটা তোমাদেরকে বসানো লাগতে পারে অর্থ ঠিক করার জন্য। আর শেষেরটা হচ্ছে ইট শুড বি রিমেম্বার দ্যাট প্রসপেরিটি ডাজন্ট কাম টু আ নেশন অটোমেটিক্যালি। অর্থাৎ আমাদের মনে রাখা উচিত দ্যাট প্রসপারিটি ডাজন্ট কাম, উন্নতি আসে না কোনো জাতির কাছে আপনা আপনি অটোমেটিক্যালি। তাহলে এখানে একটা গ্রামাটিক্যাল রুলস আছে, সেই রুলসটা কি দেখো। এই যে তোমরা এখানে মডাল অক্সিলারিগুলো দেখলে, এই মডাল অক্সিলারিগুলো থাকার পরে যদি বি থাকে, বি এর পরে যদি তোমার ভার্ব আসে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা একেবারে সরাসরি একটা রুলস। সো এটা মনে রাখবে যে মডেল অক্সিলারি প্লাস বি এবং এরপরে যদি ভার্বটা থাকে তাহলে জাস্ট তার পাস্ট পার্টিসিপল ফর্মটা ওইটা। তো এরপরে যদি ভার্ব থাকে তাহলে আমরা জাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসিয়ে দেবো। তো এখানে দেখো যে শুড একটা মডেল অক্সিলারি আছে, এরপরে বি আছে, তাহলে এরপরে যে ভার্বটি আছে রিমেম্বার, তাহলে এর পাস্ট পার্টিসিপল কী হবে? রিমেম্বার্ড। এটা তোমরা জানো, তাহলে সেটি বসিয়ে দেবে। তাহলে এভাবে কিন্তু আমাদের সলভ করাটা শেষ হয়ে গেল। তো এভাবে তোমরা যদি স্টেপ ওয়াইজ ফলো করো তাহলে কিন্তু তোমাদের আসলে সলভ করতে খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয়। তো এবারে তাহলে আমরা জাস্ট আরেকটা প্যাসেজ আজকের ভিডিওতে প্র্যাকটিস করে শেষ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্যাসেজ। তো প্রথমে আমাদেরকে উপরের যেই আমাদের ক্লুগুলো দেওয়া আছে ভার্ব, সেগুলো পড়ে নিই। মেক অর্থ তৈরি করা, নো অর্থ জানা, সাকসিড অর্থ সফল হওয়া, নেগলেক্ট অর্থ অবহেলা করা এবং ওয়েট অর্থ অপেক্ষা করা। এখন তাহলে আমরা একটু প্যাসেজটা পড়ে দেখব যে প্যাসেজটা আসলে কী সম্পর্কে। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় অনেক মূল্যবান। দিস ভ্যালুয়েবল টাইম, এই মূল্যবান সময়, ড্যাশ ফর এনিবডি, যে কারোর জন্য ড্যাশ কিছু একটা। এরপরে নো পাওয়ার ক্যান স্টপ ইট, কোনো ক্ষমতাই পারে না এটাকে স্টপ করতে, বন্ধ করতে, থামাতে। নো ইট ড্যাশ নো পজ ইন ইটস কোর্স, এটা ড্যাশ নো পজ, এটা থামতে পারে না বা জানে না কিছু একটা হবে। ইন ইটস কোর্স, এর গতিপথে। ইট ইজ নট ওয়াইজ, এটা জ্ঞানীর কাজ না। টু ড্যাশ টাইম, সময়কে কিছু একটা করা এটা জ্ঞানীর কাজ না। এখন কি হবে এটা বুঝে নিবে। দ্য ম্যান হু মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম ইজ শিওর টু ড্যাশ, যেই মানুষটা মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার করবে, সর্বোচ্চ ব্যবহার করবে, সে শিওর মানে সে অবশ্যই কিছু একটা হবে। এরপরে অল দ্য ফেমাস পার্সনস অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ ড্যাশ দ্য বেস্ট ইউজ অফ টাইম, পৃথিবীর যত ফেমাস পার্সন বা বিখ্যাত ব্যক্তিরা আছেন তারা সময়ের সঠিক ব্যবহার করেছেন। তাহলে এখানে ওই অনুসারে একটা ভার্ব হবে। উই শুড ফলো দেম, আমাদের উচিত তাদেরকে ফলো করা। তাহলে এই হচ্ছে প্যাসেজটা আমরা পড়লাম। তো পড়ে যেটা বুঝতে পারলাম যে এটাও হচ্ছে ঠিক আগের প্যাসেজটার মতনই একটা টপিক সম্পর্কে জাস্ট সিম্পলভাবে বলা হয়েছে। তাহলে শুরুতে আমাদেরকে এই পুরো প্যাসেজের ওভারঅল যে টেন্স, সেই টেন্সটা নিয়ে একটা আইডিয়া করতে হবে বলেছিলাম। তাহলে সেই আইডিয়া অনুসারে আমরা বলতে পারি যে এটাও কিন্তু বেশিরভাগই প্রেজেন্ট ফর্মে হওয়ার কথা। সব কিছু হবে তা না, বাট হওয়ার কথা। তো এটা আমাদেরকে মাথায় রাখলে আমাদেরকে এখানের অপশনগুলো রাইট ফর্ম বসাতে একটু বেশি সুবিধা হবে। সো এবার চলো তাহলে আমরা সলভ করি। প্রথমে যেটা বলা হয়েছে যে প্রথমে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো। তোমরা জানো যে দিস ভ্যালুয়েবল টাইম ড্যাশ ফর এনিবডি, তাহলে এখানে কি হতে পারে। তো এখানে যেহেতু অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ওয়ার্ড আছে ওয়েট, অর্থাৎ অপেক্ষা করা। তো আমরা জানি যে সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে দিস ভ্যালুয়েবল টাইম, এখানে আমরা যদি ওয়েট দেই, এখানে তোমরা যদি ওয়েট বসাও তাহলে কি হয় দেখো, দিস ভ্যালুয়েবল টাইম ওয়েট ফর এনিবডি, অর্থাৎ সময় যে কারোর জন্য অপেক্ষা করে। এখন তুমি যদি চিন্তা করো যে এটা তো আসলে সেন্টেন্সটা ঠিক হয়নি, সেক্ষেত্রে তোমার মাথায় আসবে যে তার মানে এটা মনে হয় নেগেটিভ ফর্মটা বসাতে হবে। এখন নেগেটিভ ফর্ম বসানোর অনেকগুলো ওয়ে আছে। যেমন তুমি ডু নট, ডাজ নট বসাতে পারো,
ডিড নট বসাতে পারো, অথবা মডেল অক্সিলারি ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট এরকম বসাতে পারো। তো নর্মাল রুলস হচ্ছে তো তুমি ডু নট, ডাজ নট এগুলো দিয়ে বসাবে। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সেহেতু হয় ডু নট হবে, না হয় ডাজ নট হবে। তো যেহেতু এখানে দিস ভ্যালুয়েবল টাইম এটা হচ্ছে একেবারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এই জন্য আমাদেরকে ডাজ নটটা চুজ করতে হবে। তো এই জন্য এটা হবে ডাজ নট ওয়েট। তাহলে হবে দিস ভ্যালুয়েবল টাইম ডাজ নট ওয়েট ফর এনিবডি, এই মূল্যবান সময় কারোর জন্যই অপেক্ষা করে না। এবার তাহলে ঠিক আছে। এরপরে দেখো ইট ড্যাশ নো পজ ইন ইটস কোর্স। এখন এখানে পজ অর্থ থামা, অর্থাৎ এটি এই সময়ের কথা বলা হয়েছে যে সময় তার গতিপথে থামতে ড্যাশ, থামতে জানে না বা এই জাতীয় কিছু একটা হবে। এখানে দেখতেই পাচ্ছ যে মেঘ হলে কিন্তু হচ্ছে না, সাকসিড হবে না, নেগলেক্ট হবে না, ওয়েট অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা যদি নোটা বসাই তাহলে কি হয় দেখো, ইট নো পজ ইন ইটস কোর্স। তো এখন যেহেতু ইটও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমাদেরকে একটা ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তো আমরা এস যোগ করলাম, তাহলে যেটা দাঁড়ালো যে ইট নোজ নো পজ ইন ইটস কোর্স, এটি তার যাত্রাপথে থামতে জানে না। এরপরে ইট ইজ নট ওয়াইজ টু ড্যাশ টাইম, এখানে কোনটা হবে, এটা জ্ঞানীর কাজ না সময়কে কি করা, ওয়েস্ট করা বা নেগলেক্ট করা। এই যে এখানে দেখতে পাচ্ছ নেগলেক্ট আছে, অবহেলা করা। তাহলে এখানে আমরা যদি নেগলেক্ট বসাই তাহলে কিন্তু অর্থটা মিলবে যে এটা জ্ঞানীর কাজ হবে না টু নেগলেক্ট টাইম, সময়কে অবহেলা করা। এখন কোন ফর্মটা বসবে, তোমরা একটা রুলস জেনে রাখো, আমাদের যে প্রিপোজিশন আছে টু, এই টু প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ V1। আর অন্য যদি কোনো প্রিপোজিশন হয়, অন্য যে কোনো প্রিপোজিশন, আদার প্রিপোজিশন, সেক্ষেত্রে কিন্তু আবার ভার্বের বেস ফর্ম বসাতে যাবে না, সেক্ষেত্রে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তো এটা আমি একসাথে বলে রাখলাম। তাহলে এখানে যেহেতু টু আছে, সো তাহলে আমাদের যে নেগলেক্ট এটাই যেহেতু বেস ফর্ম, সো এটার কোনো চেঞ্জ করার দরকার নেই। এরপরে ডি নাম্বারে দেখো, দ্য ম্যান হু মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম, যেই মানুষটা সর্বোচ্চ ব্যবহার করে সময়ের, ইজ শিওর টু ড্যাশ। এখন তুমি বলো যে যে সবচেয়ে বেশি সময়ের ব্যবহার করবে সে কি হবে, তোমার হাতে অপশন আছে এটা মেক অথবা সাকসিড। তাহলে অবশ্যই সাকসিড হবে, কারণ সাকসিড মানে সফল হওয়া। তাহলে এখানে আমাদের কি দিতে হবে, সাকসিড। সাকসেস হচ্ছে নাউন আর সাকসিড হচ্ছে ভার্ব ফর্ম। এবং যেহেতু এখানে দেখতে পাচ্ছ যে টু আছে আবারও, তো টু এর পরে ভার্বের কী ফর্ম হয়, বেস ফর্ম। সেই জন্য সাকসিড এটা কোনো চেঞ্জ করার দরকার নেই। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে অল দ্য ফেমাস পারসনস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত বিখ্যাত ব্যক্তিরা, হ্যাভ ড্যাশ দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার করেছেন, এরকম একটা অর্থ আসবে। সো এখানে দেখো লাস্ট যেটা রয়ে গেল সেটা হচ্ছে মেক। তাহলে আমরা যদি এখানে মেক বসাই, মেক আসলে বসবে, কারণ হচ্ছে বাকি চারটা যেহেতু দেওয়া হয়ে গেছে, সো এটা আমরা বুঝতেই পারলাম এটাই হবে, আর কোনো অপশন নাই। এখন কোন ফর্মটা বসবে সেটা চিন্তা করো, যে এখানে আছে হ্যাভ। এখন তোমরা জানো যে হ্যাভ কোন টেন্সের অনুসারে হয়, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তোমরা জানো যে হ্যাভ অথবা হ্যাজ হয় এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। তো এখানে যেহেতু হ্যাভ আছে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং এরপরে ভার্বের কি হবে, ভার্বের পিপি পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে মেক না হয়ে এটা হবে হচ্ছে মেড। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে V3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম। সো এভাবেই তোমরা পুরোটা কিন্তু খুব সহজে সলভ করতে পারবে। সো আশা করছি তোমরা বুঝতে পারলে যে কিভাবে আসলে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা খুব সহজে রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করতে পারবে। তো এই রাইট ফর্ম অফ ভার্বের প্লেলিস্টে আরও কয়েকটা ভিডিও আসবে, তো সেই ভিডিওগুলোতে তোমরা ধারাবাহিকভাবে এগুলোর প্র্যাকটিসটা কীভাবে করতে হয় দেখতে পারবে। তো সেগুলো ফলো করলে আশা করি তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা খুব সহজেই রাইট ফর্ম অফ ভার্বে ভালো মার্কস এনশোর করতে পারবে। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।